দেখুন, ওবিসি মোর্চার যে বিল, দুটো বিল হয়েছে। একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যামেন্ডমেন্ট বিল, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস সার্ভিসেস অ্যান্ড পোস্ট বিল। তো এই বিলে আমরা অত্যন্ত খুশি, কারণ মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তিনি যখন তার অবজারভেশনে দেখেছিলেন যে 5 লক্ষের অধিক এই সার্টিফিকেট বা শংসাপত্র জাল বিতরণ করেছে পূর্বের সরকার, তো সেই জায়গায় তিনি বলেছিলেন, এবং পরবর্তীকালে যে মমতা সরকার যে ওবিসি বিলটাকে ইচ্ছামতো ব্যবহার করে ভোট রাজনীতির জন্য বিশেষ একটা সম্প্রদায়কে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের আওতায় এনেছিলেন, যেটাকে নিয়ে কখনো আনা যায় না। তো হাইকোর্ট তখনই বলেছিলেন 2010 সালের আগে যে 66টা গোষ্ঠী ছিল, 54টা হিন্দু এবং বাকি মুসলিম, তো সেই পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এর জন্য একটা ডিপ সার্ভে সুপ্রিম কোর্টে ওনারা গেছিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু ইন্টারিম কোনো অর্ডার দেননি, একটা ডিপ সার্ভের কথা বলেছিলেন, ওনারাও বলেছিলেন। আর মজার বিষয় হচ্ছে, সুপ্রিম কোর্টে 17ই মার্চ সুপ্রিম কোর্টে মামলাটা উঠে হিয়ারিং হয়, আর 1 মার্চ থেকে এই রাজ্য সরকার ডিপ সার্ভে শুরু করে দিয়েছিল ব্লক অফিসে। তো আমরা এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে আমরা কিন্তু হাজার হাজার কমপ্লেন লজ করিয়েছিলাম এসডিওকে, যে ধরুন আজকে আকবর রাজমিস্ত্রি, তার আইডেন্টিটি কি, সাবকাস্ট কি, আজকে কাস্ট থাকলে তো তার সাবকাস্টও থাকবে, তো সেখানে নেই। আজকে ধরুন রহিম প্রধান পাঠান, তার সাবকাস্ট কি, না আছে আইডেন্টিফিকেশন, না আছে সাবকাস্ট। তো সোশিও ইকোনমিক সেন্সাস সে রিপোর্টে তারা উইকার সেকশনে যেতেই পারে, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু জাতি গণনার কথা যদি বলা হয় 1932 এর পরে প্রপারলি কিন্তু জাত গণনা আমাদের হয়নি। তখনই থেকেই ওবিসি আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। বিভিন্ন ওবিসি সমাজের সংগঠন ছিল, যেমন বঙ্গীয় যাদব মহাসভা থেকে শুরু করে আরও অনেক সংগঠন ছিল। তো তারা লড়াইটা করেছে, সারা ভারতবর্ষব্যাপী লড়াই হয়েছে। কাকা কালকের কমিশন হয়েছিল, নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, তিনি চাননি, ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তারপর বিমল মণ্ডল কমিশন হয়, কমিশনের পরে যে সরকার এসেছিল সেই সরকারই কিন্তু স্বীকৃতি দিয়েছিল এই মণ্ডল কমিশনকে। এবং প্রথম নরেন্দ্র মোদীজি 2016 সালে সাংবিধানিক স্বীকৃতি দেন এবং 2019-এ কমিশন গঠন করেন। এর আগে ছিল বোর্ড। আজকে কিছু গোষ্ঠী, ছোট ছোট গোষ্ঠী, লেপচা বোর্ড, তাদের মতো করে রেখে দিয়েছিল ওবিসি সমাজটাকে, যা কিনা সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 52% আছে। আমরা 7% পেয়েছি, 66টা গোষ্ঠী, এবং সেখানে প্রবিধান রাখা হয়েছে যে কমিশনের কাছে আবেদনের ভিত্তিতে আগামী দিনে আরও গোষ্ঠী সেখানে অন্তর্ভুক্ত হবে এবং সেই অনুযায়ী সংরক্ষণও বাড়ানো হবে। কারণ অন্যান্য রাজ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মোর্চার পক্ষ থেকে আমরা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যে 22% আছে, আমাদের 7% থেকে নিয়ে গিয়ে 22% করাবো। শুধু তাই নয়, এই ওবিসি সমাজে যারা দিব্যাঙ্গ আছে, যারা প্রতিবন্ধী আছে, তাদের জন্যও কিন্তু 3% আলাদা করে বরাদ্দ করা হয়েছে। তো এই যে বিষয়টা, 2 মাসের একটা শিশু, তার উপর প্রশ্ন তোলা উচিত নয়। বিরোধীদের 2 মাস কেন, ওদের অপেক্ষা করা উচিত 20 বছর দিনের পক্ষে। তারপর বলছি প্রশ্ন করুন, 2 মাসে
প্রশ্ন করবার জায়গা পাচ্ছেন না, আর 2 বছর পর প্রশ্ন করবার জন্য মুখ দেখানোর জায়গা থাকবে না। আমাদের সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সে ওবিসি সমাজই হোক, এসটি সমাজ হোক, প্রধানমন্ত্রীর স্লোগানকে সাথে নিয়ে সবকা সাথ, সবকা বিশ্বাস এবং সবকা বিকাশ সেটা করছে। অরণ্য সপ্তাহ চলছে, তার জন্য এর আগে কোনো সরকার, মানে আপনার পাহাড় থেকে সাগর পর্যন্ত, রাঢ়বঙ্গ থেকে সুন্দরবন পর্যন্ত কোনো সরকার কিন্তু এর আগে এত কর্মসূচি নেয়নি। এবং সিদ্ধান্ত নেওয়ার যদি কথা বলেন, সাগরের ব্রিজ থেকে শুরু করে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে, রেলের জট ছাড়ানো থেকে শুরু করে, সদিচ্ছার দরকার, যেটা আমাদের সরকার 2 দিনে চিংড়িঘাটায় সেটা করে দেখিয়েছে। বিনিয়োগ আসতো না। আপনি কলকাতা বন্দরে যান, বন্দরে গিয়ে দেখবেন এই আগের শাসক দলেরই কাউন্সিলরের ছেলে মারা গেছে, একটা ছোট্ট শিশু মারা গেছে, স্কুল ছাত্র। বন্দরে যাওয়ার রাস্তাটা কি করে রেখেছে পরিকাঠামো? শিল্প আসবে কেন? তোলাবাজি, চাঁদার জুলুম ছাড়া তো কিছু ছিল না। তা আছে শুভেন্দু অধিকারীর কাছে আসছে। তো ওবিসি সমাজেরও আমরা নির্বাচনের আগে করেছিলাম, যারা ব্যবসায়ী ছিলেন, উদ্যোগপতি ছিলেন, আমাদের মহারাষ্ট্রের চিফ মিনিস্টার এসেছিলেন দেবেন্দ্র ফডনবিস জি, আমরা করেছিলাম একটা বেসরকারি হোটেলে, সেখানে করা হয়েছিল। তো সেখান থেকেও আমরা সমস্ত স্তরের, সমস্ত শ্রেণীর মানুষ এই সরকারে শরিক হবেন আগামী দিনে, এবং মুখ্যমন্ত্রী যে কথা দেন সেটা করেন, এবং সংকল্পপত্রে যা আছে তা হবে, এটা 200% নিশ্চিত। স্বর্ণপূর্ণা যোজনাই হোক, সেটা হয়েছে। মহিলাদের জন্য বিনা পয়সায় বাস যাত্রা হোক, একের পর এক হচ্ছে। আজকে সারপ্রাইজ ভিজিট হচ্ছে। কালকেই আমি একদিন আগে শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছিলেন বিকাশ ভবনে গিয়ে যে এর আগে লাস্ট কবে কোনো মুখ্যমন্ত্রী এসছে বলতে পারবেন? তো আমি অবাক হয়ে গেলাম। সেখানকার আধিকারিকরা, ডিপার্টমেন্টাল যারা আছেন, সচিব ফচিব, তারা বলছেন নাম মনে পড়ছে না স্যার। ভাবুন কোন জায়গায় নিয়ে গেছিলেন। কারণ ছোট ছোট একটা দপ্তর বা রাজ্যের শিক্ষা দপ্তরটাকে তো মানে দুর্নীতির আতুরঘর বানিয়ে কারোর কাছে বন্ধক দেওয়া হয়েছিল যে ভাই এখান থেকে এত টাকা আসবে। তো এইভাবে সরকার চালিয়েছে পূর্বের শাসক দল, আর আজকে শাসক দল স্পষ্টতই ফারাক বোঝা যাচ্ছে। আমাদের শাসক দল, আমাদের সরকার, জনগণের সরকার অ্যাকশন মোডে রয়েছে, প্রতিদিন অ্যাকশন হচ্ছে। ডু ইট নাও, এই ফর্মুলায় বিশ্বাসী। আমাদের মুখ্যমন্ত্রী দিনরাত দৌড়ে চলেছিলেন, এবং পাশাপাশি আমাদের রাজ্য সভাপতিও তিনি বলছেন প্রশাসনের কাজে দল কোনো হস্তক্ষেপ করবে না। এই যে দলবাজি, আগে তো বোঝাই যেত না সরকার বলছে না দল বলছে। আজকে তো সেই জায়গায় স্পষ্ট তো ফারাক এসছে। এটা তো বুঝতে হবে। নতুন প্রজন্মের যারা জেনজি আছে, তারা আমাদের ভোট দিয়েছে, তারা উৎসাহিত হচ্ছে। কর্মসংস্থান হবে, প্রতি বছরে ফি বছরে পরীক্ষা হবে, এবং আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন এত দ্রুত। আগে হয়েছে কখনো? সামনের বছর মাধ্যমিক পরীক্ষা হবে, গতকালকে তার শিডিউল বেরিয়ে গেছে। মুখ্যমন্ত্রী গেছেন দপ্তরে, তার শিডিউল রিলিজ হয়ে গেছে। আজকে কত তারিখ, কোন মাস? এটাকে বলে কাজ, এটাকে বলে পারফর্ম করা বলে। ওই টালির চালের তলায় থেকে যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, আর কালীঘাটের যুবরাজ আখ্যা দিয়ে 265 জন লোক তার সুরক্ষায় নিয়োজিত থাকবে, রাষ্ট্রপতির মতো, সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, 265 জন তার থাকে, সিকিউরিটি থাকে, আর ইনিও চলবেন 265 জন লোককে নিয়ে, পুলিশকে নিয়ে। সেটা তো হতে পারে না। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।